এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখি ভাইয়া কোলে একটা পিচ্চি মেয়ে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ভাইয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। কতদিন পর নিজের আপন ভাইকে দেখলাম, মনে একটু শান্তি হলো। কিন্তু আফসোস, ওর কাছে গিয়ে জিজ্ঞেস করতে পারবো না, ভাইয়া তুই কেমন আছোস। আর এমনিতেই আমাকে কেউ এই অবস্থায় দেখলে চিনবও না। ভাইয়া মেয়েটাকে কোলে নিয়ে চলে যাচ্ছে। ভাবলাম গিয়ে কিছু জিজ্ঞেস করব, না থাক, পরে যদি সন্দেহ করে। তবে ভাইয়ার কোলে এই পিচ্চি মেয়েটা কে চিনতে পারলাম না। কে হতে পারে? কোনোভাবেও তো আমার ভাতিজি নয়, কি জানি হতেও পারে। বাংলাদেশ তো ঠিকই চলে আসছি, কিন্তু এখন কোথায় যাব? বাড়িতে গেলে যদি পরিচয় দিই, জুতা দিয়ে পিটিয়ে বের করে দিবে। অবশ্য টাকার অভাব নেই আমার কাছে। বন্যার বাবা যেই টাকা দিয়েছে গুণও শেষ করা যাবে না। এখান থেকে সরাসরি রিয়াদের বাসার সামনে চলে গেলাম। দেখি রিয়াদের বাসায় থাকার ব্যবস্থা করতে পারি কিনা। সেই সুযোগে আবার রিয়ার সাথেও দেখা হয়ে যাবে। রিয়াদের বাসার সামনে নেমে দেখি কোনো কিছুই পরিবর্তন হয় নাই, সব আগের মতোই আছে, শুধু মানুষগুলোই পরিবর্তন হয়ে গেছে হয়তো। রিয়াদের বাসার সামনে দাঁড়িয়ে আছি। আজ বহু বছর পর আমার রিয়াকে দেখবো। জানি না ও ভালো আছে কিনা, তবে আমি তো সবসময় ওর জন্য দোয়া করতাম যেন ভালো থাকে। হাতটা কাঁপছে, ভয়ে কলিং বেল বাজাতে পারছি না। যদি কেউ একবার চিনে ফেলে আমার সবকিছু শেষ হয়ে যাবে। তবে এইবার আর আগের মতো কোন রকম বোকামি করা যাবে না। কলিং বেল বাজিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে আসি। একটু পর দেখি দরজা খুলে বের হলো চীনা পরিচিত একটা মুখ, যাকে একসময় ভাবি বলে ডাকতাম। ওরফে রিয়াদের কাজের বুয়া। খুব পরিবর্তন হয়েছে দেখছি, আগের থেকে অনেক সুন্দরী হয়ে গেছে। কেউ দেখলে ওকে কাজের বুয়া বলবে না। ওর স্বামী কি বেঁচে আছে নাকি মরে গেছে সেটা জানতে হবে। খুব ভালো একটা মেয়ে। আমি ওর দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, এই বাসার মালিক কি বাড়িতে আছে? কিন্তু ও অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, যান যান, আজকে কোনো ভিক্ষা দিতে পারবো না, একটু আগে একজন এসে নিয়ে গেছে। আমি অবাক চোখে ওর দিকে তাকিয়ে বললাম, আমাকে দেখে তোমার ভিক্ষুক মনে হয়? ভিতর থেকে আওয়াজ এলো, কে এসেছে রে তুবা? মানে মনে মনে বললাম, তাহলে এর নাম তুবা, নামটা বেশ ভালোই। তুবা বলল, আর বলিয়েন না খালা, একটু আগে একজন ভিক্ষা নিয়ে গেছে, এখন আরেকজন এসেছে, তাও আবার হাতে ব্যাগপত্র নিয়ে, মনে হয় কাপড় চোপড় নিয়ে সাথে সাথে ঘুরে। রাগে আমার শরীর জ্বলছে, তাও রাগ কন্ট্রোল করে বললাম, আন্টি আপনার সাথে আমার কিছু কথা ছিল, আমি গ্রাম থেকে আজকে এসেছি। আন্টি বাইরে এসে কাজের বুয়ার দিকে চোখ রাঙিয়ে বলল, মানুষ চিনে কথা বলবি, কাকে কি বলিস, আজকাল কি তোর মাথা গেছে? তুবা যেতে যেতে বলল, দেখে তো একদম জঙ্গলির মতো লাগে, যে কেউ দেখে এটাই মনে করবে যে ও একটা। আর কিছু বলল না, চুপচাপ চলে গেল। আন্টি আমার দিকে তাকিয়ে বলল, ওর কথাই কিছু মনে করিও না, আসলে ও তোমাকে চিনতে পারে নাই। আমি না বোঝার ভান করে বললাম, ও কি আপনার মেয়ে হয় নাকি? আন্টি বলল, না বাবা, ও আমাদের বাসার কাজের বুয়া। আচ্ছা তুমি কি জন্য এখানে এসেছো জানতে পারি? আমি একটু মন খারাপ করে বললাম, আসলে আন্টি আমি একটা বড় বিপদে পড়ে গেছি, তাই এখানে আসা। আন্টি বলল, কি হয়েছে তোমার? আমি কি কোনোভাবে তোমাকে সাহায্য করতে পারি? আমি বললাম, আসলে আমি আজকে গ্রাম থেকে এসেছি, বাবা খুব অসুস্থ, আমার পরিবারের অবস্থা ততটা ভালো না। বাবার উপর আমরা সবাই নির্ভরশীল ছিলাম, কিন্তু উনি অসুস্থ, তাই আমি কোনো চিন্তা না করে ঢাকায় চাকরির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। একটু লজ্জা পেয়ে বললাম, আসলে আন্টি আমার কাছে এত পরিমাণ টাকা নাই, তাই ভাবছি যদি একটা থাকার মতো রুম পেয়ে যাই, তাই আপনার বাসায় নক করা। চিন্তা করবেন না, আমি ঠিক সময়ে বাসা ভাড়ার টাকা দিয়ে দিব, শুধু থাকার মতো একটু জায়গা দেন। বেশি করে পাম দিলাম যাতে আন্টির মন নরম হয়। আন্টি আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনে বলল, দেখো বাবা, তোমার কথা আমি বুঝতে পারছি, কিন্তু সিঙ্গেল ছেলেদের বাসা ভাড়া দেওয়া নিষেধ। আমি বললাম, এভাবে বলবেন না আন্টি, দরকার হলে আমি সারাদিন রুমে বসে থাকবো, শুধু চাকরির সময়ে বাইরে থাকবো, এই মুহূর্তে কই যাব বলেন? আন্টি বলল, তোমার নাম কি? আমি বললাম, মোহাম্মদ দীপু হাসান। আন্টি বলল, কিসের চাকরি করতে চাও? আমি বললাম, আগে আন্টি বাসাটা পেয়ে নি, পরে দেখি চাকরি কপালে জোটে কিনা, তবে আপনি চিন্তা করবেন না, মাস শেষ হওয়ার আগেই টাকা দিয়ে দিব। মনে মনে বললাম, আমার কাছে এখন যেই টাকা আছে আপনাদের মতো 3-4টা বাসা মুহূর্তেই কিনে নিতে পারবো। আন্টি আমার দিকে তাকিয়ে বলল, ছাদের কোণে একটা রুম ফাঁকা আছে, যদি তুমি থাকতে চাও তো থাকতে পারো, আমাদের কোনো আপত্তি নাই। আমি আন্টিকে ধন্যবাদ দিয়ে বললাম, পারবো না মানে আন্টি? তবে অচেনা একটা ছেলেকে আপনি যেইভাবে বিশ্বাস করলেন না, আমিও ঠিক সেইভাবে এখানে বিশ্বাসের সাথে থাকবো। আন্টি বলল, তোমার কথা শুনে বেশ খুশি হয়েছি, ভিতরে এসো। আমি বললাম, জি। দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলাম। বুকের ভিতরে কি জানি চলছে, দুইটা চোখ শুধু চারপাশে রিয়াকে খুঁজছে। যার জন্য এখানে আসা, যার জন্য এত নাটক করা, সেই মানুষটা এখন কোথায় আছে খুব দেখতে ইচ্ছা করছে। যে ভিতরে গিয়ে দেখি আমার বয়সী একটা ছেলে একটা মেয়ে কোলের উপর শুয়ে শুয়ে টিভি দেখছে। আন্টি ডাক দিতেই মেয়েটা আর ছেলেটা আমার দিকে ফিরে তাকালো। আমার হাতে থাকা ব্যাগটা আপনা আপনি পড়ে গেল। আমি যেন মুখ দিয়ে কোনো কথা বলতে পারছি না। এটা আমি কি দেখলাম? আমার বোন এখানে কিভাবে এলো? আর রাসেলি বা কেন ওর কোলের উপর মাথা দিয়ে শুয়েছিল? কিছুই তো মাথায় ঢুকছে না।
তাড়াতাড়ি নিজেকে আবার স্বাভাবিক করে নিচ থেকে ব্যাগটা তুলে নিলাম। কাউকে বুঝতে দেওয়া যাবে না আমার আসল পরিচয়ের কথা। আন্টি হেসে হেসে বলল, এটা আমার বড় ছেলে আর আমার